কেমন আছো এখন? একদম বিন্দাস পেট। প্যানিক অ্যাটাকে তুমি হসপিটালাইজ কি হচ্ছে? ওই কাজের তো একটা প্রেশার চলেই। অ্যাওয়ার্ড ফর বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্ম দেবী চৌধুরানী নিয়ে প্রথমে একটু কথা বলি। Sure. কি চিন্তা ভাবনা নিয়ে কাস্টিং করলেন? আমি এই ব্যাপারে ভীষণ যে আমার একে চাই মানে চাই। শুভ্রজিৎ মিত্র মানেই পিরিয়ড ফিল্ম, এটা কেন? আমাকে হিস্ট্রি ভীষণ আকর্ষণ করে, আমাকে আর্কিওলজি ভীষণ আকর্ষণ করে। কাজ করতে গিয়ে ইন্ডাস্ট্রিতে কি কি প্রবলেম ফেস করেছো? এইগুলো এক একটা সেগমেন্ট এক এক রকম। দেখো, কারণ আমাদের ইন্ডাস্ট্রি পুরোটাই ছিল নেটওয়ার্ক নিয়ে। মানে এখনো নিজেকে প্রুফ করতে হয় প্রত্যেকটা জায়গায়। আমার কাউকে প্রুফ করার দরকার নেই। কাস্টিং কাউচ নিয়ে ভীষণ অভিযোগ, ভীষণ একটা সমালোচনা, আলোচনা সবকিছু হয়েছে। যবে থেকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আছে তবে থেকে জিনিসটা। একদিনের জন্য তুমি সুযোগ পেলে কারো একটা রোল প্লে করার, রিয়েল লাইফ ক্যারেক্টার, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, কেন? যাতে আমাদের প্রচুর জিনিসপত্র যেগুলো পাকিস্তানে রয়ে গেছে সেগুলো নিয়ে আসতে পারি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম দেবী আনলিস্টের আরও একটা নতুন এপিসোড, এবং আবারও আপনাদের সঙ্গে আমার আড্ডা। তবে আমার সঙ্গে আজ আড্ডায় যিনি রয়েছেন তিনি আপনাদের ভীষণ পছন্দের একজন পরিচালক। অভিযাত্রিক থেকে শুরু, আর সামনে আসছে তার দেবী চৌধুরানী। আলাদা করে বোধহয় পরিচয় করে দেওয়ার কিছু নেই, কারণ আমাদের সঙ্গে রয়েছেন শুভ্রজিৎ মিত্র, আমার বন্ধু বলবো। একদমই। এবং অনেকদিন বাদে তোমার সঙ্গে দেখা, ওয়েলকাম আমাদের দেবী আনলিস্ট। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য। মোস্ট ওয়েলকাম। কেমন আছো এখন? একদম বিন্দাস পেট। কিন্তু মাঝখানে একটা খবরে আমরা সবাই একটু ভয় পেয়ে গেছিলাম যে প্যানিক অ্যাটাকে তুমি হসপিটালাইজ, কি হয়েছে? ওই ওভার স্ট্রেস থেকে, ওভার কাজের তো একটা প্রেশার চলে, একদম ফাইনাল স্টেজ অফ পোস্ট প্রোডাকশন চলছিল। আর তারপর মায়েরও শরীরটা ভালো যাচ্ছিল না, তো বয়স হলে যেটা হয়, তো যেহেতু একমাত্র ছেলে আমাকেই সব দেখাশোনা করতে হয়। আর প্যারেন্টসরা বড় হয়ে গেলে না, চোখের সামনে তাদের এরকম মানে অসহায় হয়ে পড়া, দুর্বল হয়ে পড়া না, ভীষণ একটা কোথাও গিয়ে যেন একটা লাগে। ঠিক, তাদের হাত ধরেই তো বড় হয়েছি, চলতে শিখিয়েছে। তো এটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড ভীষণ প্লে করে। তো আমার ওই দুটো মিলিয়ে হঠাৎ করে একদিন একটু প্রেশার শুট আউট করে একটা 24 আওয়ার্স ছিলাম, সবকিছু চেক করা হলো, ফাইন। একদম, মানে এখন আবার ব্যাক টু ওয়ার্ক, কাজের মধ্যে নেমে গেছো। আমি যদিও অভিযাত্রিক বললাম এবং দেবী চৌধুরানীর নামটা মেনশন করলাম, বাকি নামগুলো মেনশন করলাম না, কিন্তু তোমাকে যারা চেনেন তারা বাকিগুলো খুব ভালো করে জানেন কি কি কাজ তুমি করছো। অভিযাত্রিক মেনশন করার একটাই কারণ যে সেটা দিয়েই তোমার হাতে এত বড় একটা পুরস্কার, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম, তাই তো? বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্ম, তার জন্য একটা পুরস্কার। সে ব্যাপারে আসবো, কারণ এটা নিয়ে আমার না অনেক কিছু জানার রয়েছে, তো সে ব্যাপারে আসবো। তবে দেবী চৌধুরানী নিয়ে প্রথমে একটু কথা বলবো। দেবী চৌধুরানী জার্নি শুরু করেছো এবং সেটা কথা ছিল যে মেয়ের ফার্স্টে রিলিজ হবে, সেটা বোধহয় তোমাদের একটু পিছিয়ে গেছে, একটু জিনিসটা পিছানো হচ্ছে, কারণ এটা প্রযোজকদের সিদ্ধান্ত, বিকজ এটার সঙ্গে প্রমোশন, মার্কেটিং অনেক কিছুই নির্ভর করে। একদম। তো সেই জন্য মনে হয়েছে যে একটু যদি পিছিয়ে দেওয়া হয়, সেটা বাণিজ্যগতভাবে সেটা অনেকটা ভালো হবে। তো এটা শুরুটা কি করে? কারণ তুমি বেশিরভাগ সিনেমাই করেছো পিরিয়ড ফিল্ম, তো অফকোর্স দেবী চৌধুরানীও তার মধ্যে। তো এটা যে করবে, সিনেমা করবে, সেই জার্নিটা কবে থেকে শুরু করলে, কবে থেকে ভাবলে তুমি, আর কিভাবে ভাবলে? এইটা 2022-এর শেষের দিকে আমি স্ক্রিপ্টটা লিখেছিলাম, আর 2023-এর প্রথম থেকে এটার কাজ শুরু হয়। আচ্ছা। সো 2023 পুরোটাই গিয়েছিল আমাদের প্রি প্রোডাকশন, এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু এটা ভারত সরকার এবং ইউকে গভর্নমেন্ট, এদের দুজনের যৌথ আমাদের এটা রয়েছে, কোলাবোরেশন রয়েছে। সো যৌথ প্রযোজনা বলবো না, বাট ইটস এ কোলাবোরেশন। এডিটেড মোশন পিকচার্স এটা প্রডিউস করেছে, আর লো কাটস ক্রিয়েটিভ এটার কো প্রডিউসার, জয়েন্ট প্রডিউসার রাদা। তার সঙ্গে সহায়তা করেছে ভারত সরকার আর ইউকে সরকার। তো এইটা তো একটা অনেক ব্যুরোক্র্যাটিক একটা প্রসেস, এই সরকারি ইনভলভমেন্ট গুলো, তো সেটার জন্য একটু সময় লেগেছিল। তো 2024-এর জানুয়ারি থেকে আমরা শুট শুরু করি, আর সেকেন্ড হাফ অফ 2024 ওই কালী পুজোর পর থেকে আমাদের পোস্ট প্রোডাকশন শুরু হয়। তো এই যে কাস্টিং, মানে খুব ইন্টারেস্টিং কাস্টিং নিয়ে তুমি এই সিনেমাটা করছো, যখন প্রত্যেকটা চরিত্রের কথা আলাদা করে ভাবলে,
যাদের তুমি নিয়েছো তাদের কথাই তোমার মাথায় এলো, মানে একদম সেই প্রথম সেই থেকে সেটা মানে কি চিন্তা ভাবনা থেকে, মানে যেহেতু অনেকে রয়েছেন ইন্ডাস্ট্রিতে যারা ভীষণ ভালো অভিনয় করেন Correct. এবং হয়তো সেই চরিত্রের সঙ্গে মানাতে পারতেন না, সেটা তুমি অ্যাজ আ পরিচালক সব থেকে ভালো বুঝবে, তবে একদম। যাদেরকে করেছো তাদের কি চিন্তা ভাবনা নিয়ে কাস্টিং করলে? যেমন 2-3টে ক্যারেক্টারে আমার মানে কোনো মাথার মধ্যে পারমুটেশন কম্বিনেশনও আসেনি, আমি জানতাম এরাই করবে। এক আচ্ছা। নম্বর হচ্ছে বুম্বাদা ভবানী পাঠক, হুম। শ্রাবন্তী দেবী চৌধুরানী, আর হরবল্লভ বেনুয়া, সব্যসাচী চক্র। সো আমার যেমন এই তিনটে একদম প্রথম থেকেই ছিল যে মানে এনারাই করবেন, যার জন্য আমার স্ক্রিপ্টটা প্রথম শুনেছিলাম বুম্বাদাকে। তো ওই জন্যে মানে বুম্বাদা যদি বলতো না, হয়তো ডেটের জন্য বা হয়তো স্ক্রিপ্টটা যদি পছন্দ না হতো, যদি করতে না চাইতেন, তো তখন আমি আদৌ ছবিটা করতাম কিনা আমার নিজের মনে ডাউট আছে। আচ্ছা। হ্যাঁ, মানে আমি এই ব্যাপারে ভীষণ যে আমার একে চাই মানে চাই, খুব পারফেকশনিস্ট এই কাজের বিষয়ে। একদমই। তো আচ্ছা। সেম অ্যাপ্লাইজ টু শ্রাবন্তী অলসো বা বেনুদা। বেনুদা তো অ্যানাউন্স করে দিয়েছিল যে হি হ্যাজ রিটায়ার্ড। তো এবার না বেনুদা তুমি না করলে করবো না ছবিটা, না এরকম সবাই বলে, তুইও বলছিস, না সিরিয়াসলি বলছি, তোমাকে এটা মানে হরবল্লভ তোমাকে ছাড়া আমি ভাবতে পারি। তো তারপর বেনুদা বললো ঠিক আছে তাহলে এই ওয়ান অফ একটা আমি তোর জন্য করে দিচ্ছি। অভিযাত্রীকে কাজের এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড হি রিয়েলি লাভ মি। সো বেনুদা তো তারপর ওটা করলেন হরবল্লভ, এবং অসুস্থ হয়েছিলেন আমাদের ছবিটা শুট করতে গিয়ে বেনুদা। আচ্ছা। So, বাট অল গোজ ওয়েল, এবং সেটা ফিঙ্গার ক্রসড। আচ্ছা, দেবী চৌধুরানীর তো আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল, এবং আর অপেক্ষায় রয়েছি যে কবে দেবী চৌধুরানী মুক্তি পাবে এবং আমরা দেখব। কিন্তু অভিযাত্রীকে যদি আমরা একটু ফিরে যাই, অভিযাত্রীকের সফলতা, অভিযাত্রীকের ঠিক আগে বোধহয় তোমার সঙ্গে একবার আমার দেখা হয়েছিল, এবং তখন তোমার কাজ চলছিল সেই সময়, এবং তখন বিভিন্ন ইন্টারভিউজ এগুলো তুমি অভিযাত্রীক নিয়ে করছিলে, কিন্তু অভিযাত্রীকের সাফল্য যেটা এসছে সেটা কি তোমার প্রথম থেকে মনে হয়েছিল যে এই সিনেমাটা থেকে এরকম সাফল্য আসতে পারে কাজ করতে গিয়ে? হ্যাঁ দেখো, একটা যদি একটা স্ক্রিপ্ট লেভেল থেকে একটা কনভিকশন একটা গ্রো করে, হ্যাঁ মানে সেগুলো আগে হয়তো বলি না, কারণ ওইগুলোতে আমি একটু বিশ্বাস করে যাবে। তো আমার একটা স্ক্রিপ্ট লেভেল থেকে একটা কনভিকশন গ্রো করে যে এইটা এরকম জায়গা যেতে পারে। তো সো ওই জন্য অভিযাত্রীকে সাফল্য মানে আরো বেশি হলে হয়তো ভালো হতো, মানে আমি আরো একটু বেশি হয়েছি এক্সপেক্ট করেছিলে, কিন্তু সেখান থেকে এত বড় একটা পুরস্কার, তাই তো? সেই যখন প্রথম জানতে পারলে যে এই মানে এত বড় একটা পুরস্কার অভিযাত্রীকের জন্য তুমি পাচ্ছ, প্রথম রিয়ালাইজেশন, প্রথম মানে এই শুনে কি রিয়াকশন হয়েছিল তোমার? ওটা রিয়াকশন আগে ওটা আমি ওদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে ওখানে লাইভটা আমি দেখছিলাম। তো সামহাও তখন টিভিতে বন্ধ হয়ে গেছিল বলে আমি তখন মোবাইলে ওটা লাইভটা চলছিল, আমি ওটা দেখছিলাম। ওটা যে মুহূর্তে অ্যানাউন্স হয়েছে তারপর থেকে তো মানে কিছু রিয়েলাইজ করার আগে থাকতেই এত মিডিয়ার বন্ধু বান্ধবদের ফোন আসা শুরু হয়ে গেছে। তো রিয়েলাইজটা অনেক পরে, রাত্রিবেলা যখন ফোনগুলো শেষ হয়েছে তারপরে রিয়েলাইজটা হয়েছে। কি মনে হচ্ছিল? হ্যাঁ মানে ঠিক আছে, মানে মানে একদিন ধরে যে কাজগুলো করছি তার একটা ন্যাশনাল লেভেলে একটা স্বীকৃতি, এবং এই ছবিটা যখন শুরু করার পরে প্রচুর লোকজনে অনেক কথাই বলেছিল যখন অভিযাত্রী, বিকজ এটা তো অপু ট্রিলজির কন্টিনিউশন ছিল। সো টেকিং দ্য বুল বাই দ্য হর্ন, মানে সেটা অপু ট্রিলজি তো মানে যে পৃথিবীর সিনেমার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ 3টে ছবি, তো তার একটা কন্টিনিউশন করছি, মানে কত বড় হনু হয়ে গেছি। তো এটা প্রচুর টেনশন ছিল মাথায়। এইটা তো বিশাল ভাবে ছিল, মানে নিজেকে জবাব দেওয়ার একটা ব্যাপার ছিল, লোকজনকেও ছিল যে আই ক্যান ডু ইট। একদম। কিন্তু যখন রিয়ালাইজেশনটা হলো, যখন বুঝলে যে মানে সত্যি মানে হয় না, কেউ একটা পিঞ্চ দিয়ে দিল যে ইয়াস তুমি আবার ফিরে এসো ওখানে, তারপরে নিজেকে প্রিপেয়ার করা ওরকম বড় একটা অনুষ্ঠানের জন্য, সেই প্রিপারেশন পর্বটা কিরকম ছিল? প্রিপারেশন পর্ব তো মানে দে ইউজ টু গাইড আস যে কি করতে হবে না করতে হবে, মিনিস্ট্রি থেকে ফোন করে বা মেল করে রেগুলার যোগাযোগ রাখতো, দিয়ে তারপর তো একদিন আগে যেতে হয়েছিল, দিয়ে সেই পুরো রিহার্সাল হয়, খুব জিনিসটা খুব মজার। আচ্ছা, মানে ওই অফিসিয়ালরাই প্রেসিডেন্ট সেজে দাঁড়িয়ে রয়েছে বা মিনিস্টার সেজে দাঁড়িয়ে রয়েছে, মানে আমাদের কখন নামটা ডাকা হবে, তারপর গিয়ে আমরা লাইন করে কখন কোথায় দাঁড়াবো, কিভাবে প্রেসিডেন্টের কাছ থেকে সার্টিফিকেটটা নেব, মেডেলটা নেব, তারপর কোন দিকে তাকাবো সেদিকে অফিসিয়াল ছবিটা উঠবে, একদম পুরোটা রিহার্স করা। সো আর সেই সময় কোভিড প্রোটোকল চলছিল তখনও,
তো আমাদের সবার দিল্লিতে অশোকা হোটেলে যাওয়ার পর সবার করে আবার কোভিড টেস্ট করা হলো, বিকজ আমরা প্রেসিডেন্টের প্রক্সিমিটিতে আসবো না, তো সেই জন্য। তার মানে পুরোটা আগে থেকে রেডি থাকে, মানে ওটা হলো ফাইনাল তোমার প্রেজেন্টেশন। হ্যাঁ, মানে এন্টার স্টেজ রিহার্সালটা হয়ে যায়, তারপর গিয়ে সেটা সবাইকে আসতে হয়, কিন্তু মানে আমি স্টার ওখানে মানে সবাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক কথা। তো সেই জন্য মানে অজয় দেবগন থেকে শুরু করে সবাই, সেটা একটা আলাদা অভিজ্ঞতা। হ্যাঁ, মধুরজি ছিলেন, মধুর ভান্ডারকর আমাদের কো প্রডিউসার, উনিও ছিলেন। তো উনি এইটা নিয়ে 5 নম্বর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, কিন্তু ওনাকেও রিহার্সালের জন্য আসতে হয়েছিল। আচ্ছা, মানে সকলেই একসঙ্গে রিহার্সাল করছে, সে যে প্রান্ত থেকে একদম সেখানে কিন্তু মানে স্টার পাওয়ারটা ফ্যাক্টর না, ওখানে সবাইকেই একই জায়গাতে, বিকজ সবাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সবাই ইন দ্য সেম প্ল্যাটফর্ম, এবং সেখানে একই হোটেলে সবাই থাকা, লাঞ্চের সময় দেখা হওয়া, ডিনার ব্রেকফাস্টে। আচ্ছা, ছোটবেলায় যদি একটু ফিরে যাই, এটা নিয়ে আমি একটা বলতে চাই। লাস্ট ইয়ার আমি এবার জাস্ট উল্টো দিকে ছিলাম। লাস্ট ইয়ার আই ওয়াজ ফরচুনেট এনাফ যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের সেন্ট্রাল প্যানেল জুরি ছিলাম। আচ্ছা। তো পুরো ইস্টার্ন ইন্ডিয়াকে আই ওয়াজ রিপ্রেজেন্টেটিভ। তো 1 মাস ধরে দিল্লিতে ছিলাম, কতগুলো ছবি দেখেছি। লাস্টে যেটা অ্যানাউন্স হলো আমরাই অ্যানাউন্স করলাম যখন এতে। তো এখানে আবার উল্টো দিকটাও দেখেছি। সো আই ওয়াজ কাইন্ড অফ ফরচুনেট এনাফ যে দুটো দিকটাই দেখা হয়েছে। একদম, মানে যখন তুমি জুরিতে রয়েছো তখন তুমি দেখছো যারা আসছে তাদেরটা, আর যখন ওখানে ছিলে তখন দেখছো যারা বসে আছে। মানে দুটো প্রসেসটাই আমার পুরো একদম দেখার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে রাধা। আচ্ছা, যখন মাকে বললে, যেহেতু তুমি খুব ক্লোজ মায়ের, মানে যেটা শুরুতেই তুমি বললে যে মায়ের কথা দিয়েই শুরু হলো রাধার আমাদের আজকের আড্ডা, তো মা যখন জানলো যে এরকম একটা অ্যাওয়ার্ড তুমি পেতে চলেছো, মায়ের প্রথম কি রিয়াকশন ছিল? মা তো ঠাকুর ঘরে আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর আছে, তো মা ঠাকুর ঘরে। বাবা দেখে যেতে পারলেন না, এটাই একটা আফসোস। বিকজ অভিযাত্রিকটা শুরু হবে যখন, তখন বাবা পাস্ট হবে, প্রি প্রোডাকশন চলছে। মানে আমার মনে আছে যে আমি বাবার কাজ কমপ্লিট করে তারপরের দিন বেনারস গেছিলাম রেকি করতে। আচ্ছা, অভিযাত্রিক। আচ্ছা, ছোটবেলায় যখন ধরো পড়াশোনা করছো, তখন তো এক একজনের এক এক রকম ভালোবাসা থাকে, যে ধরো বড় হয়ে তুমি বললে আমি পাইলট হব বা কিছু একটা থাকে, স্বপ্ন থাকে। তো ছোটবেলা থেকে কি এই ফিল্ম নিয়ে কিছু করবে এগুলোই স্বপ্ন ছিল নাকি অন্য কিছু? ধরো মাধ্যমিকের পর থেকে এইটা আরো দৃঢ় হয় যে ডিরেক্টরই হব। তার আগে ছিল স্পেস সায়েন্টিস্ট। বাহ। তো মাধ্যমিকের পরে দৃঢ় হওয়ার কারণ তখন কোনো কিছু ট্রিগার করেছে? মাধ্যমিকের পর না প্রচুর সিনেমা দেখেছিলাম। তখন গ্লোব, লাইট হাউস, নিয়মপেয়ার আর যমুনা, এখানে মানে প্রতি সপ্তাহে নতুন নতুন বিদেশি ছবি আসতো, একটাও বোধহয় বাদ দিইনি। হ্যাঁ, তো ওই দেখে না ওই জগতের মধ্যে ঢুকে পড়া। আর যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছে যে হিন্দি ছবি দেখতাম না, মানে হিন্দি ছবি পড়ছে, মানে যেটা হিন্দি ছবি বলতে আমরা যেগুলো বুঝি, হ্যাঁ সামনে গেলে ছবি ডেফিনেটলি দেখেছি। বাংলা ছবি বলতে একদম সিলেক্টেড, মানে সত্যজিৎ রায়ের ছবি, তরুণ মজুমদারের ছবি, তপন সিনহার ছবি, সেই রকম। তো ছোটবেলা থেকে ওই রকম একটা পরিবেশে বড় হয়েছে। তো মানে ভালো ছবির দেখার যে চোখটা, সেইটা ছোটবেলা থেকে সেই টেস্টটা গ্রো করেছে। মানে কমার্শিয়াল ছবি বোধহয় আমি মানে বন্ধুদের সঙ্গে 11-12 গিয়ে দেখতে গেছি। আচ্ছা, মানে কমার্শিয়াল হিন্দি ফিল্ম যাকে বলে। তো তার আমি দেখিনি হলে গিয়ে দেখা, টিভি তো খুব একটা ভালো লাগতো না। তো যার ফলে ওইখান থেকেই মাধ্যমিকের পর যে অতদিন ধরে প্রায় অনেক ছবি দেখেছিলাম, এখন আমি কাউন্ট করতে পারবো না কত ছবি দেখেছিলাম। আর তখন ওই টিভি আর VHS ভাড়া পাওয়া যেত, সেইগুলো নিয়ে এসে সেইখান থেকে প্রচুর এই ভিডিও ক্যাসেট লাইব্রেরি থেকে সেইখান থেকে প্রচুর ছবি দেখি। ওইখান থেকে আমার মনে হয় টেস্টটা গ্রো করেছিল, না আমি ছবি বানাবো। তারপরে আর ওটা চেঞ্জ হয়নি না, ওটা একদম ফোকাস ছিল যে এইভাবেই। হ্যাঁ, বিকজ আমি তখন যেটা করতাম, তখন আমি এইচএস এর পর আমার ইউএসএ তে পড়তে যাওয়ার ইচ্ছে ছিল। তো তখন আমি আমেরিকান লাইব্রেরিতে ওই আইলেটস আর টয়েফল এইগুলোর জন্য পড়াশোনা করতে, ওইটা পড়াশোনা করে আমি বেশি ওদের ফিল্মের বইগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম। তো যার ফলে তোমাদের যে টেকনিক্যাল বইগুলো রয়েছে, আমেরিকান সিনেমাটোগ্রাফার, মানে যেগুলো বিহাইন্ড দ্য ক্যামেরাতে কিভাবে ছবিটা তৈরি হয়, তো আমার কাছে মানে কখনোই কিন্তু ছবির ওই স্টার পাওয়ারটা কখনো আমাকে আকর্ষণ করে। আচ্ছা, আমাকে মেকিং প্রসেস বা গল্প বলাটা সেটা অনেক বেশি আকর্ষণ করেছে। মানে আই ওয়াজ নেভার বিন অ উইথ অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বা ওদিকে ধরো হলিউডের যারা রয়েছেন, আমি
তারা রয়েছে, রবার্ট ডিনিরো, তো মানে এইগুলো কিন্তু কখনো আচ্ছা না ওরা কাজ করছে এইটা আমার কখনো আসেনি। মানে তার থেকে আমি স্পিলবার্গ এইভাবে ছবিটা বানাচ্ছেন, মার্টিন স্করসেসি এইভাবে ছবিটা বানাচ্ছেন, সত্যজিৎ রায় এইভাবে বানিয়েছেন, এইটা আমাকে অনেক বেশি, বা সুব্রত মিত্র কিভাবে লাইটিংটা করেছেন, বা রবার্ট জেমেকিস কিভাবে ওটা জিনিসটা তুলছেন, তো এইগুলো আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় লেগেছে জিনিসটা। একদম। এবং সেখান থেকেই পরিচালনায় আসা এবং কাজটা শুরু করা হচ্ছে বোধহয় অনেক আগে থেকে, দূরদর্শন থেকে। দূরদর্শনে তখন আমি ওই 12-এ পড়ি, সেই সময় আমি যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তো ওরা একটা গঙ্গার ওয়াটার পলিউশনের উপর ডকুমেন্টারি করছিল। তো ওরা ওই জন্য, কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, ইয়াং কোনো ছেলেপুলে খুঁজছিল, তো সেই ডকুমেন্টারি শুরু হওয়া। এবং মনে আছে যে আমার ফার্স্ট ডে অফ শুট ছিল গঙ্গার মাঝখানে নৌকোতে, ওই যতগুলো গঙ্গার সুয়েজ লাইন আছে সেইগুলো সব শুট করতে করতে যাওয়া। আচ্ছা, ছিল না? তো কতটা থ্রিল ছিল সে সময় সেই প্রথম দিনের শুট? ও বাবা, ওটা মানে প্রথম দিন ওরকম ক্যামেরা নিয়ে, সবাই আমার থেকে বড়, আমি তখন জাস্ট ক্লাস 12-এ পড়ি, তো মানে ক্যামেরাম্যানকেও কাকু বলছি, অ্যাঙ্কারকেও দিদি বলছি, এরকম করে ওইভাবে। বাট ওইটা একটু প্রথম দিনই গঙ্গার মাঝখানে ওই যে ডিঙি নৌকোগুলো হয় না, তাতে অতজন লোক নিয়ে নৌকোটা দুলছে দুলছে, মানে ভাসানো হয়ে গেলে যেত। এটা ভালো বলেছো। আচ্ছা, শুভ্রজিৎ মিত্র মানেই যে সিনেমাগুলো সব থেকে বেশি পরিচিতি পেয়েছে এবং সবগুলোই পিরিয়ড ফিল্ম। কারেক্ট। এটা কেন, মানে এটাতেই তুমি স্টিক করে? আমাকে হিস্ট্রি ভীষণ আকর্ষণ করে, আমাকে আর্কিওলজি ভীষণ আকর্ষণ করে, কারণ আর সেইটা নিয়ে যখন স্ক্রিপ্ট করতে যাই, তো সেটা নিয়ে যে পড়াশোনাটা করতে হয়, সেটা যে প্রোডাকশন ডিজাইন, সেটা যে কস্টিউম, এইটা আমাকে ভীষণ আকর্ষণ করে। তা ওই ধরনের প্রেক্ষাপটের মধ্যে আমি কোনো গল্প বলি, দেখো সম্পর্কের গল্প প্রচণ্ড হয়, মানে আমাদের যে ছবি হয় তার মধ্যে হয়তো 90% সম্পর্কের গল্প হয়। তো সেখান থেকে বেরিয়ে যদি আরো কোনো বৃহত্তর প্রেক্ষাপটকে নিয়ে যদি একটা ভাবা যায়, দেখো গল্পতে তো সম্পর্ক থাকবেই, কিন্তু সেটা যদি মুখ্য না হয়ে যদি আমাদের আরো যদি কোনো বৃহত্তর প্রেক্ষাপটকে ধরি, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, ধরো দেবী চৌধুরানী, এটাতে একটা গুরু এবং শিষ্যার সম্পর্কের গল্প, ভবানী পাঠকের মেন্টরশিপে কিভাবে প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠা, একটা নারীর উত্তরণের কাহিনী, এটা হচ্ছে মেন। কিন্তু এটার সঙ্গে যে আমাদের সেই সময় 76-এর মন্বন্তর, ওয়ারেন হেস্টিংস কিভাবে সন্ন্যাসী বিদ্রোহ দমন করার চেষ্টা করছে, এই যে সন্ন্যাসী বিদ্রোহ এবং ফকির বিদ্রোহ কিভাবে হয়েছিল, এই যে বৃহত্তর প্রেক্ষাপটটা, এইটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয়। আচ্ছা, আমি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয় তোমাকে? যে কোনো একটা যখন ভাবো যে এই চরিত্রটা নিয়ে বা এই পিরিয়ডটা নিয়ে তুমি গল্প লিখছো বা গল্প করবে, তখন পড়াশোনাটা বা ইতিহাসটা প্রচুর ঘাটতে হচ্ছে। একদমই সেইটা আমাকে, সেই জন্যই তো এই যে আমি যখন যেহেতু নিজেই স্ক্রিপ্টটা লিখি, এই যে পুরো ওই জন্য রিসার্চটা নিজেকেই করতে হয় স্ক্রিপ্ট লেখার সময় থেকে। স্ক্রিপ্ট লেখাটা থেকেও যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়, সেই জিনিসটাকে পর্দায় চোখের সামনে তুলে ধরা, যে সেই সময় কি ধরনের কাপড় পরতো, কাপড়ের ড্রেপিং কিরকম হতো, টেক্সটাইলটা কি ছিল, যদি সেই সময় টেক্সটাইল হয় তাহলে যদি তাঁতে বোনা টেক্সটাইল এক ধরনের টেক্সচার হয়, মেশিনে বোনা টেক্সটাইলের আর এক রকম টেক্সচার হয়, এই যে ডিটেলিংস গুলো, যে সেই সময় ডাই হলে কি কি রং সেই সময় ডাইতে ইউজ করা হতো, যেখানে এখন তো সব রকম, এখন যা রঙগুলো তুমি সব পাবে, কিন্তু সেই সময় কিন্তু লিমিটেশনস ছিল কালারের। তো সেই কোন রঙগুলো, এইগুলো তো পড়াশোনা করে বার করে তবে আমি লোককে দেখাতে পারবো। তো আমি চেষ্টা করি যে আমি যে ছবিগুলো করি বা ভবিষ্যতেও করবো, সেগুলো যদি হিস্টোরিক্যাল প্রেক্ষাপটে হয়, সেটা যেন একটা সময়ের দলিল হয়ে যায়। একদম। বেশ কয়েক বছর তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করছো, মানে এরকম নয় যে কাজ করতে গিয়ে সবটাই খুব স্মুথলি হয়ে গেছে। একদমই। হ্যাঁ, অনেক রকম সমস্যা হয় এবং সেটাকে ওভারকাম তুমি করেছো।